আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু জাফর রায়হান। আজকে আমরা আলোচনা করব ৪৯তম বিসিএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কর্পোরেট ম্যানেজমেন্ট। এই টপিক থেকে আমরা আলোচনা করব ৪৯তম বিসিএস এ। এখান থেকে দেখা যাবে ৮ থেকে ১০ নাম্বার আপনারা পরীক্ষায় কমন পাবেন। এবং আজকের ক্লাস থেকে যে আলোচনাটা করব, এখান থেকে মিনিমাম ৫ থেকে ৬ নাম্বার অবশ্যই পাবেন। যদি কপাল ভালো হয়, লাক ভালো থাকে, ৮ থেকে ১০ নাম্বারও পাইতে পারেন। তবে এটার জন্য আরও কিছু বাড়তি প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ কিছু প্র্যাকটিস করতে হবে। আমরা দেখাবো কিভাবে আপনি এমসিকিউ প্র্যাকটিস করবেন, কিভাবে কিউএনএ পড়বেন, কিভাবে আপনি আসলে পড়লে এখান থেকে আপনি ১০ নাম্বারটা পাবেন। প্রথমত আপনাকে বিসিএস এর যেই টপিকগুলো দেওয়া হয়েছে, এখান থেকে আপনাকে কি করতে হবে, বেসিক ইনফরমেশনটা জানতে হবে। বেসিক ইনফরমেশন আলোচনার পরে আমরা এক্সাম ফোকাস কিউএনএ দেখব, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখব। এরপর সর্বশেষ আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে মেইন আলোচনায় যাওয়ার আগে আপনারা আমাকে একটু বলেন, কথা কি সবাই শুনতে পাচ্ছেন এবং আমার যে বইটা দেখা যাচ্ছে কিনা, বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ বইটা দেখা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বলেন। আর সবাই লাইভটা শেয়ার করে দেন। যদি আপনি পরবর্তীতে আবার দেখতে চান অথবা আপনার পরিচিত যারা আছে তারাও যেন উপকৃত হইতে পারে, আপনি লাইভটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। অনেকের কাছে আমার এই বইটা নাই, আপনারা পিডিএফও পান নাই, হার্ড কপি তো পাবেনই না। এজন্য আপনারা লাইভটা শেয়ার করে দেন। আপনি ক্লাস শেষে এখান থেকে ক্লাস দেখে দেখে নোট করে নেবেন। তাহলে সবাই আমাকে একটু জানান কথা শুনতে পাচ্ছেন কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা এবং বইটা দেখা যাচ্ছে কিনা বলেন। আমরা এক্সাম ফোকাস কিউএনএ দেখব, তারপর সর্বশেষ একদম এমসিকিউ প্র্যাকটিস করব। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেভাবে প্র্যাকটিস করব। তার আগে আমরা বেসিক ইনফরমেশনগুলো জানবো। কিন্তু সবার আগে আপনার যে কাজ, প্রথম কাজ হচ্ছে আপনি এটা কি করবেন, শেয়ার করে দিবেন। যাদের কাছে যাদের কাছে অনেকে আপনারা এই আমার যারা কোর্সের বাইরে আছেন তারা খাতা কলম নিয়ে বসেন। আপনারা এখান থেকে আজকে যা আলোচনা করবো এগুলো আপনি খাতায় নোট করে নেবেন। পরীক্ষার আগে জাস্ট আপনি রিভিশন দিবেন। এজন্য খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন। তাহলে আপনি এখান থেকে এই তথ্যগুলো পরীক্ষা আসলে আপনি আনসার করতে পারবেন। তাহলে সবাই কমেন্টটা একটু জানান কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং এই দুইটা বিষয় আমাকে একটু এনশিওর করেন, কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ বইটা দেখা যাচ্ছে কিনা। সবাই কথা শুনতে পাচ্ছেন? সবাই কমেন্টটা একটু জানান কথা শোনা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার, এবং বইটা দেখা যাচ্ছে কিনা, কর্পোরেট ম্যানেজমেন্ট বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ রিয়েল প্র্যাকটিস স্লাইডগুলো দেখা যাচ্ছে কিনা। সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনি নিজে উপকৃত হইতে পারবেন এবং আপনি এখান থেকে যে ইনফরমেশনগুলো দিব আপনাদেরকে, এগুলো আপনি পরবর্তীতে আবার শুনতে পারবেন এবং নোট করতে পারবেন। আর আপনার পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করে দেন অথবা শেয়ার করে দেন, তারাও যেন দেখতে পারে, তারাও যেন উপকৃত হইতে পারে। আজকের এই ক্লাসটা থেকে কমপক্ষে কমপক্ষে ৫ থেকে ৬ তো পাবেনই। ভাগ্য যদি ভালো হয় ৮ থেকে ১০ নাম্বারও এই ক্লাস থেকে আপনারা পাবেন। এখন কথা হচ্ছে, এটা আজকে এমন একটা টপিক আমরা আলোচনা করব, এই টপিক থেকে ৪৯তম বিসিএসতে আপনি কমন 100% পাবেন। পাশাপাশি ১৯তম নিবন্ধন পরীক্ষা যদি আপনারা যারা অংশগ্রহণ করবেন, আপনারা ১৯তম পরীক্ষা কারা কারা দিবেন কমেন্টে একটু বলেন। এখানে ১৯তম প্রার্থী কারা আছেন? যদি নিবন্ধনের প্রার্থী থাকেন তাহলে তাদের বিষয়ে আমি কথা বলবো।
এখান থেকে নিবন্ধনের প্রশ্ন হবে কিনা। বিসিএস এর প্রার্থী কারা আছেন, নিবন্ধনের প্রার্থী কারা আছেন তারা বলেন। নিবন্ধন স্কুল দিবেন নাকি কলেজ দিবেন, আর শুধু 49তম বিসিএস দিবেন, এরকম কে কে আছেন। আজকের এই টপিকটা থেকে 49তম বিসিএস এ আপনি কমন পাবেন। এরপর 19তম নিবন্ধন পরীক্ষা যদি এমসিকিউ সিস্টেমে হয়, তাও আপনি এখান থেকে আপনি কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবেন, 100% কমন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপর যদি আপনি স্কুল পর্যায়ে পরীক্ষা দেন, স্কুল পর্যায়েও এই টপিক থেকে আপনি অবশ্যই কমন পাবেন। তাহলে আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার কিসের জন্য ইম্পর্টেন্ট, 19তম নিবন্ধন স্কুল পর্যায়ের জন্য ইম্পর্টেন্ট, 19তম নিবন্ধন কলেজ পর্যায়ে ব্যবস্থাপনার জন্য ইম্পর্টেন্ট, এবং 49তম বিসিএস ব্যবস্থাপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে কারা কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, আজকের ক্লাসে জয়েন করতেছেন যারা, সবাই একটু বলেন কে 19তম নিবন্ধন স্কুল দিবেন, কে 19তম কলেজ দিবেন, অথবা কে শুধু 49তম দিবেন। ক্লিয়ার ক্লিয়ার, স্কুল কলেজ। আচ্ছা, এখানে স্কুলের পরীক্ষার্থীও আছেন, কলেজের পরীক্ষার্থীও আছেন, অনেকে স্কুলে দিবেন, কলেজ দিবেন, আবার 49তম বিসিএসও দিবেন। তাহলে আজকের এই ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন, অনেকগুলো ইনফরমেশন আপনি জানতে পারবেন, এবং পাশাপাশি পরীক্ষায় আপনি কিছু নাম্বার আজকের ক্লাস থেকেই কি করতে পারবেন, তুলতে পারবেন। তাহলে সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে অবশ্যই আবার দেখবেন, কারণ এখান থেকে আপনি প্রশ্ন 100% কমন পাবেন। তাহলে আমরা বেসিক আলোচনা থেকে শুরু করি। এখান থেকে কর্পোরেট ম্যানেজমেন্ট থেকে আমাদের যে টপিকগুলো, প্রথমত যে বেসিক তথ্যগুলো জানতে হবে, যদি আমরা বেসিক ইনফরমেশনটা জানি, পরীক্ষা যেভাবে আসুক প্রশ্ন আমরা আনসার করতে পারবো। প্রথমত আমরা দেখি 49তম বিসিএস এর সিলেবাসে কর্পোরেট ম্যানেজমেন্টের প্রথম টপিক হচ্ছে সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ মালিকানা এবং পেশাগত ব্যবস্থাপনা পৃথকীকরণ। অর্থাৎ যে কোনো একটা কোম্পানিতে মালিকানা এবং পেশাগত ব্যবস্থাপনা পৃথকীকরণের বিষয়ে কিছু বেসিক ডিসকাশন আমরা এখন করব। এরপর আমরা বাকি টপিকগুলো আলোচনা করে তারপর এক্সাম ফোকাস কিউএনএ দেখব, পরীক্ষার জন্য যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এরপর সর্বশেষ এমসিকিউ প্র্যাকটিস করব, পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে, 49তম বিসিএস এ কেমন প্রশ্ন হবে, 19তম নিবন্ধনে স্কুল পর্যায়ে কেমন প্রশ্ন হবে, 19তম নিবন্ধন কলেজ পর্যায়ে এখান থেকে কেমন প্রশ্ন হবে, ওরকম আমরা এমসিকিউ যদি হয় সেগুলো প্র্যাকটিস করব। তাহলে মালিকানা ও পেশাগত ব্যবস্থাপনা পৃথকীকরণের মধ্যে আমাদেরকে জানতে হবে আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি মালিকানা এবং পরিচালনার দায়িত্বে সাধারণত একই ব্যক্তির হাতে থাকে না। বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, বড় কোম্পানিগুলোতে মালিক এবং ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকে। বড় বড় যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে আপনি দেখবেন মালিকানা থাকে একজন, ব্যবস্থাপনার কাজ পরিচালনা করে অন্য একটা টিম। তাহলে ব্যবস্থাপনা এবং মালিকানার বিষয়টাকে আলাদা করে পৃথক করে দেখানো হয়, পৃথক করে এখানে কার্যক্রম পরিচালনা করা হয়। এই পৃথকীকরণে সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট বলা হয়। এই পৃথকীকরণটাকেই আমরা বড় বড় কোম্পানিগুলোতে মালিকানা এবং ব্যবস্থাপনা কাজের যে আলাদা চিত্র দেখি, এই পৃথকীকরণটাকেই মূলত কি বলা হয়, সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট। আপনি দেখবেন এখানে আজকে আপনারা এই ক্লাসটা করার পরে বাজারে এখন পর্যন্ত যতগুলো বই আছে বিসিএস এর 49তম বিসিএস এর যতগুলো বই আছে আপনারা খুলে দেখেন আপনার অধিকাংশ বই আপনি দেখবেন অ্যাডমিশন টেস্টের কপি পেস্ট। কিন্তু আজকের আমার যে বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ, এই বইটা দেখেন, এখানে আপনি কিভাবে এই ইনফরমেশনগুলো কিভাবে পাচ্ছেন, দেখবেন বাজারের বইয়ের সাথে এটা অনেক ডিফারেন্ট, আকাশ পাতাল ব্যবধান আপনি আশা করে দেখতে পাবেন। অনেক ইনফরমেশন দেখবেন আপনার ওখানে নাও থাকতে পারে। তাহলে আমরা দেখি এরপর, তাহলে সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট কাকে বলে আমরা এটা শিখলাম। এরপর আমরা দেখি মালিকরা মূলত নীতি নির্ধারক। মালিকরা কে? নীতি নির্ধারক। তাহলে পরীক্ষা যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন করে কারা কোম্পানির নীতি নির্ধারক, তাহলে সঠিক উত্তর কি দিবেন, কারা কোম্পানির নীতি নির্ধারক, এখান থেকে প্রশ্ন হইতে পারে কারা কোম্পানির নীতি নির্ধারক।
মালিক, ব্যবস্থাপক, শ্রমিক অথবা হিসাবরক্ষক এভাবে দিল, তাহলে আপনি কি দিবেন? আপনি আনসার করবেন মালিক। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করা হয় কারা কোম্পানির নীতি নির্ধারক, আপনি আনসার করবেন মালিক। তাহলে এটা আপনাকে জানতে হবে, মালিকরা হচ্ছে মূলত নীতি নির্ধারক, ফান্ড প্রদানকারী। তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় ফান্ড, কোম্পানির ফান্ড প্রদানকারী কারা? মালিকরা। এরপর দেখেন ম্যানেজাররা কি করে? ম্যানেজাররা দৈনন্দিন কাজ পরিচালনা করে। দৈনন্দিন যে কাজগুলো আছে এগুলোকে ম্যানেজাররা কি করে? পরিচালনা করে। তাহলে যে কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাকারী কারা? পরীক্ষা এমসিকিউ প্রশ্ন হতে পারে। তাহলে দৈনন্দিন কার্যক্রম পরিচালনাকারী হচ্ছে ম্যানেজাররা। এই পদ্ধতির মাধ্যমে ব্যবসার কার্যক্ষমতা, পেশাদারিত্ব, নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়। তাহলে পরীক্ষায় যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন পদ্ধতির মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কার্যক্ষমতা, পেশাদারিত্ব, নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়, কোন পদ্ধতি? সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে। এবার আমরা দেখি মালিকানা ও পেশাদার ব্যবস্থাপনা পৃথকীকরণ কেন দরকার। একটা প্রতিষ্ঠানের মালিকানা এবং পেশাদার ব্যবস্থাপনা, মালিকানা এবং ব্যবস্থাপনার মধ্যে আলাদা করার দরকার কেন? তার প্রথম কারণ হচ্ছে পেশাদারিত্ব বাড়ানোর জন্য, এরপর কার্যক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য, অর্থাৎ ইফিসিয়েন্সি ইফেক্টিভনেস বাড়ানোর জন্য। এফিসিয়েন্সি ইফেক্টিভনেস থেকে আমরা এর আগেও একটা ক্লাসে আলোচনা করেছিলাম, এটা আলাদা একটা টপিক ছিল, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন সেই ক্লাসটা আপনারা দেখে নেবেন, অবশ্যই ওখান থেকে 100% একটা প্রশ্ন পাবেন, দুইটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমরা দেখি মালিকদের ঝুঁকি হ্রাস করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য, গুড গভর্নেন্স নিশ্চিত করার জন্য আমাদের মালিকানা এবং পেশাগত ব্যবস্থাপনা পৃথকীকরণ করা লাগে। তাহলে এখন আমরা দেখব মালিকানা এবং যে কোনো কোম্পানির মালিকানা এবং পেশাগত ব্যবস্থাপনা পৃথকী করলে আমরা কি সুবিধা পাই, বেনিফিটটা কি, অ্যাডভান্টেজ কি, মেরিটস কি, একটা প্রতিষ্ঠানের, একটা কোম্পানির সুবিধাটা আসলে কি? সুবিধা হচ্ছে দৈনন্দিন কাজ দক্ষভাবে সম্পন্ন হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় প্রতিষ্ঠানের অথবা কোম্পানির মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথকীকরণের সুবিধা কোনটি, তার মানে আপনাকে সুবিধাগুলো জানতে হবে। সুবিধা কোনটি মানে কি? সুবিধা তো আপনার এখানে একটা না, কয়েকটা। তাহলে আপনাকে সবগুলো যদি জানেন, পরীক্ষা আপনি একটা আসলে আনসার করতে পারবেন। তাহলে দৈনন্দিন কাজ দক্ষভাবে সম্পন্ন করা, নতুন কৌশল ও প্রযুক্তি আনা, তারপর ব্যবসায়ের বৃদ্ধি, ব্যবসায়ের বৃদ্ধি এবং সম্প্রসারণ সহজ হয়, মালিক এবং ম্যানেজারদের কাজের বিভাজন স্পষ্ট থাকে, ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয়। এরপর হচ্ছে অসুবিধা। অসুবিধাগুলো কি? এজেন্সি প্রবলেম, তথ্য অসমতা, ব্যয় বৃদ্ধি, নিয়ন্ত্রণের জটিলতা, এগুলো হচ্ছে অসুবিধা। সেপারেট করার, পৃথক করার, মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথক করার একটা অসুবিধা। এখন আমরা দেখি বাংলাদেশে যদি আপনাকে প্রশ্ন করা হয় নিচের কোন কোম্পানির পেশাগত ব্যবস্থাপনা এবং মালিকানা পৃথকীকরণ করা হয়, অথবা কোন কোন কোম্পানিগুলোর মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথকীকরণ অবস্থায় আমরা দেখি পরিলক্ষিত হয়, এই সিস্টেমটা কোন কোম্পানিগুলোর মধ্যে অ্যাপ্লাই করা হয়? বড় কোম্পানিগুলোতে সাধারণত অ্যাপ্লাই করা হয় বাংলাদেশের গ্রামীণ ফোন, বেক্সিমকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এগুলোতে, এই কোম্পানিগুলোতে মালিকানা এবং পেশাদার ব্যবস্থাপনা পৃথকীকরণ সিস্টেমটা চালু আছে, ব্যবহার করা হয়। মালিকরা কোম্পানির কৌশল এবং নীতি নির্ধারণ করে থাকে। দেখেন এখান থেকেও প্রশ্ন হইতে পারে, একটা কোম্পানির কৌশল এবং নীতি নির্ধারণ করেন কে অথবা কারা? উত্তর হবে মালিকরা। মালিকরা কি করেন? মালিকরা কোম্পানির কৌশল এবং নীতি নির্ধারণ করে থাকেন। আর সিইও, পেশাদার ম্যানেজাররা কি করেন? দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। এখান থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মালিকরা কোম্পানির নীতি নির্ধারণকারী, পেশাদার ব্যবস্থাপকরা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। বড় পাবলিক কোম্পানিতে মালিকানা ও ব্যবস্থাপনার পৃথকীকরণ বেশি দেখা যায়, ছোট কোম্পানিগুলোতে এগুলো তেমন একটা দেখা যায় না, এই লাইনটা গুরুত্বপূর্ণ না। এরপর মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণের প্রধান সুবিধা কি? সুবিধাগুলো আপনাদের জানতে হবে। সুবিধা হচ্ছে ব্যবসার কার্যক্ষমতা বৃদ্ধি, পেশাদারিত্ব উন্নয়ন, ব্যবসার বৃদ্ধির সুযোগ বৃদ্ধি করা, ব্যবসার সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি করা। এরপর এজেন্সি প্রবলেম,
মালিক ও ম্যানেজারের মধ্যে, দেখেন এজেন্সি প্রবলেমটা আসলে কি, এটাও পরীক্ষা আসতে পারে। এজেন্সি প্রবলেম কি? তাহলে এজেন্সি প্রবলেম হচ্ছে ম্যানেজারের স্বার্থ মালিকদের স্বার্থের বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা। তাহলে পরীক্ষা প্রশ্নটা দুইভাবে আসতে পারে, বলতে পারে এজেন্সি প্রবলেম কি, অথবা এভাবে বলতে পারে ম্যানেজারের স্বার্থ মালিকদের স্বার্থের বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনাকে কি বলে। ম্যানেজারের স্বার্থ মালিকদের স্বার্থের বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনাকে বলা হয় এজেন্সি প্রবলেম। কি বলা হয়? এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেম কিভাবে কমানো যায়? এটার কয়েকটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি আমরা জানবো। এজেন্সি প্রবলেম কমানোর পদ্ধতি হচ্ছে নিয়মিত রিপোর্টিং, পর্যালোচনা, প্রণোদনার ব্যবস্থা করা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় এজেন্সি প্রবলেম কমানোর উপায় কি, নিচের কোন উপায়ে এজেন্সি প্রবলেম কমানো যায়, তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখবেন। অপশনে দেখবেন কি আছে, নিয়মিত রিপোর্টিং, পর্যালোচনা, প্রণোদনার ব্যবস্থা। এই তিনটা উপায়ে এজেন্সি প্রবলেম কমানো যায়। এজেন্সি প্রবলেমটা কি? ম্যানেজারের স্বার্থ মালিকদের স্বার্থের বিপরীতে চলে যাওয়ার যে সম্ভাবনা, এটাকেই বলা হয় এজেন্সি প্রবলেম। মালিক ও ম্যানেজারের দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে স্বার্থের অমিল। তাহলে পরীক্ষা এখান থেকে প্রশ্ন হইতে পারে মালিক এবং ম্যানেজারদের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ কি। দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্বার্থের অমিল আর একটা হচ্ছে তথ্যের অসমতা। তাহলে যে কোনো কোম্পানিতে ম্যানেজার এবং মালিকদের মধ্যে, মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ কি? স্বার্থের অমিল এবং তথ্যের অসমতা। মালিকরা চায় একরকম, মালিকদের স্বার্থ ম্যানেজাররা হাসিল করতে পারে না, অথবা ম্যানেজাররা যেই স্বার্থে কাজ করে, যেই স্বার্থ দাবি দাওয়া নেয়, এই স্বার্থটা তারা মালিকদের কাছ থেকে তারা ফিল আপ করতে পারতেছে না। এটা একটা বড় সমস্যার সৃষ্টি হয়, দ্বন্দ্বের কারণ হয়। এরপর আমরা দেখি মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণের কারণে মালিকদের যেসব সুবিধা হয়। মালিকদের আসলে কি কি সুবিধা হয়? ব্যবস্থাপনা এবং মালিকানা পৃথকই করলে মালিকদের সুবিধা হয়, তারা দৈনন্দিন ঝামেলা থেকে মুক্ত থাকে, মূল কৌশল এবং নীতি নির্ধারণে মনোনিবেশ করতে পারে। মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা, এরকম কিছু কোম্পানির উদাহরণ যদি বলতে জানতে চাওয়া হয়, যদি আপনাকে এটা বাইবাতেও প্রশ্ন করতে পারে, মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা, এরকম কিছু কোম্পানির উদাহরণ দিন। তাহলে এরকম কোম্পানির নাম বলবেন কি? গ্রামীণ ফোন, বেক্সিমকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। মালিকানা এবং ব্যবস্থাপনার পৃথকীকরণের কারণে পেশাদার ম্যানেজার নিয়োগের খরচ, পরিচালন ব্যয় বৃদ্ধি পায়। কৌশলগত সিদ্ধান্ত দৈনন্দিন কার্যক্রমের পার্থক্য কি? কৌশলগত সিদ্ধান্ত মালিক নির্ধারণ করে। তাহলে যে কোনো প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত কে নেয়? কৌশলগত সিদ্ধান্ত নির্ধারণ করে মালিক। দৈনন্দিন কার্যক্রম ম্যানেজার পরিচালনা করেন। এই পৃথকীকরণের কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে মালিক ও ম্যানেজারের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হয়, নিয়ন্ত্রণের জটিলতা দেখা দেয়। এই পৃথকীকরণের কারণে মালিক এবং ব্যবস্থাপনা যখন পৃথকীকরণ করা হবে, এর কারণে কিছু সুশাসন নিশ্চিত হয়। কোন কোন বিষয়গুলো নিশ্চিত হয়? নীতি নির্ধারণ, বাস্তবায়নের মধ্যে স্বচ্ছতা, নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা যায়। মালিক কৌশল, নীতি ও ফান্ড প্রদান করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, মনে রাখেন। এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন হয় কিভাবে আসতে পারে, একটা প্রতিষ্ঠানের কৌশল, নীতি এবং ফান্ড প্রণয়ন করেন কে? প্রদান করেন কে? মালিক। ম্যানেজার দৈনন্দিন কাজ করেন, প্রযুক্তি দল পরিচালনা করেন। মালিক ও ব্যবস্থাপনার পৃথকীকরণ সবচেয়ে বেশি প্রয়োজন বড় কোম্পানিগুলোতে, জটিল কোম্পানিতে, পাবলিক কোম্পানিতে, যেখানে মালিকেরা সব তথ্য পায় না। এখন দেখেন পরীক্ষায় যদি আপনার এই নামগুলো না থাকে, গ্রামীণ ফোন, বেক্সিমকো, স্কয়ার, আপনি দেখবেন যদি অন্য কোনো কোম্পানির নাম বলে, ওই কোম্পানি লিমিটেড কোম্পানি কিনা আপনি এটা দেখবেন। এগুলোর বাহিরে যদি কখনো লিমিটেড কোম্পানি দেখেন, ওই লিমিটেড কোম্পানিতেও আমাদের, যদি আপনাকে বলা হয় নিচের কোন কোম্পানিতে মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথকীকরণের প্রয়োজন আছে, আপনাকে একটা মতামত জানতে চাইলো, তাহলে এক্ষেত্রে আপনি কোন কোম্পানিটা চুজ করবেন? দেখবেন যেই কোম্পানির সাথে এই কোম্পানিগুলোর বাইরে যদি কোনো কোম্পানি অপশনে থাকে, আপনি দেখবেন পাবলিক লিমিটেড কোম্পানি কিনা। যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, এগুলোর ক্ষেত্রে আপনাকে মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণ করতে হবে। এবার আমরা দেখি মেথডস অফ কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানি ব্যবস্থাপনার পদ্ধতি। কোম্পানি কিভাবে ব্যবস্থাপনা করতে হয়।
আপনারা কি লাইভটা শেয়ার করছেন? শেয়ার না করলে কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না। আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শেষে রেখে দিছি, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু শেষের দিকে আছে। আপনারা যদি লাইভটা শেয়ার না করেন, আপনাদের এই যে 10 জন 15 জন নিয়ে, অল্প মানুষ নিয়ে লাইভ করে আমার সময় নষ্ট করে তো লাভ নাই। যদি উপস্থিতি ভালো থাকে তাহলে ক্লাস নিতে কি হয়, ক্লাস নিতে একটা কি লাগে, ভালো লাগে। 5 জন 10 জন নিয়ে দিয়ে কি ক্লাস নিতে ভালো লাগে বলেন? আপনারা উপকৃত হইতে চাইবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করবেন না, তো এরকম করে লাভ কি বলেন? নিজে নিজে উপকৃত হইলেন কিন্তু 1 জন 2 জন 5 জন 10 জন 15 জন নিয়ে কি ক্লাস নিতে, আপনি ক্লাস নিতে যেই যতটুকু আমি এফোর্ট দিব, কিন্তু যখন দেখব অডিয়েন্স বেশি আছে তখন আমি আপনাকে আরো বেশি ইনফরমেশন দিব, আরো বেশি পরিমাণে আপনাকে কি, আপনি আমার কাছ থেকে আরো বেশি পরিমাণে সাপোর্টটা পাবেন। আপনারা যখন টিচার হবেন দেখবেন, আপনারা যখন টিচার হবেন আপনি দেখবেন আপনার যেখানে নিয়োগ হবে, যেদিন আপনার ক্লাসে কি হবে স্টুডেন্ট বেশি আসবে, ওই দিন আপনি দেখবেন আপনি খুব ভালোভাবে পড়াইতে পারবেন, আপনার অনেক কিছু আপনি তাদেরকে শিখাইতে পারবেন। কিন্তু যখন আপনি দেখেন স্টুডেন্ট কম, তখন কিন্তু আপনি আসলে পড়ানোর মনোবলটা পাবেন না, বা আপনার পড়াইতে ইচ্ছে করবে না, একটা বিরক্তি কাজ করবে। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। এখন আমরা দেখি কোম্পানি ব্যবস্থাপনার পদ্ধতি। কোম্পানি ব্যবস্থাপনা আসলে কি? কোনো কোম্পানির সম্পদ, লোকবল এবং কার্যক্রমের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় তাকেই মূলত কোম্পানি ব্যবস্থাপনা বলে। তাহলে কোম্পানি ম্যানেজমেন্ট কাকে বলে? যে কোনো কোম্পানির সম্পদ, সম্পদ কি কি, যে কোনো একটা কোম্পানিতে আমরা দুই রকমের সম্পদ দেখি, একটা হচ্ছে মানবীয় সম্পদ আর একটা হচ্ছে অমানবীয় সম্পদ। মানুষ যারা একটা প্রতিষ্ঠানে যে মানুষগুলো কর্মরত থাকে এর হচ্ছে মানবীয় সম্পদ, আর মানুষের বাহিরে যেই সরঞ্জাম, যন্ত্রপাতি, আসবাবপত্র থাকে এগুলো হচ্ছে অমানবীয় সম্পদ। তাহলে ওই প্রতিষ্ঠানের কোনো কোম্পানির সম্পদ, লোকবল এবং কার্যক্রমের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে যে প্রসেসিংটা অনুসরণ করা হয়, ফলো করা হয়, তাকে কোম্পানি ব্যবস্থাপনা বা কোম্পানি ম্যানেজমেন্ট বলে। বিভিন্ন কোম্পানির আকার, মালিকানা এবং লক্ষ্য অনুযায়ী পরিচালনা পদ্ধতি ভিন্ন হয়। কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করা হয়। বড় কোম্পানি, পাবলিক কোম্পানি, বহুজাতিক সংস্থায় কার্যক্রমের জটিলতার কারণে স্পষ্ট এবং কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি অপরিহার্য হয়ে পড়ে। এখন আমরা দেখি কোম্পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য। কোম্পানি ব্যবস্থাপনা আমরা কেন করি? তাহলে এখান থেকে পরীক্ষা আপনাকে প্রশ্ন করতে পারে, নিচের কোনটি কোম্পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য? নিচের কোনটি কোম্পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য? তাহলে কোম্পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য কি কি? কোম্পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে কোম্পানির লক্ষ্য পূরণ করা, সম্পদের সর্বোত্তম ব্যবহার করা, ঝুঁকি নিয়ন্ত্রণ করা, কর্মীদের উৎসাহ এবং দক্ষতা বৃদ্ধি করা। তাহলে এই পয়েন্টগুলো আপনাকে জানতে হবে। পরীক্ষায় যদি রিটেনও আসে, রিটেন আসলেও আগের মতো রিটেন হইলেও তো আপনি এগুলো লিখতে পারবেন। যদি 49 নিবন্ধনের কথা বলছি, যদি 49তম বিসিএস এ অ্যাডমিশনের মতো এমসিকিউ এবং কিছু রিটেন প্রশ্ন দিয়ে দেয়, অথবা নিবন্ধনেও রিটেন প্রশ্ন কিছু দিতে পারে এমসিকিউর পাশাপাশি, এক্ষেত্রে আপনাকে শুধু পয়েন্টগুলো লিখলেই হবে। তাহলে যদি এমসিকিউ আসে এরকমও আসতে পারে, নিচের কোনটি কোম্পানি ব্যবস্থাপনার উদ্দেশ্য? তাহলে যে কোনো একটা দিবে, ঝুঁকি নিয়ন্ত্রণ, অথবা কোম্পানির লক্ষ্য পূরণ করা, অথবা দক্ষতা বৃদ্ধি, অথবা কোম্পানির উৎসাহ। তার মানে সবগুলো আপনাকে মনে রাখতে হবে। এখন আমরা দেখি কেন্দ্রীভূত অর্থাৎ কোম্পানি ব্যবস্থাপনা কিভাবে আসলে করা যায়। প্রথমত একটা সিস্টেম হচ্ছে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, কেন্দ্রীকৃত ব্যবস্থাপনা। সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট আমরা কোনটাকে বলবো? যে সকল প্রতিষ্ঠানে দেখবেন যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শীর্ষ ব্যবস্থাপনা বা মালিকের হাতে থাকে, সেটাকে বলা হয় সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। তাহলে সেন্ট্রালাইজড ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এখানে একক নীতি এবং নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, কেন্দ্র থেকে সবকিছু কন্ট্রোল করা হয়। এরপর এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে
নীতি থাকে একরকম, ঝুঁকি কম থাকে, নিয়ন্ত্রণ সহজ হয়। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে স্থানীয় সমস্যা সমাধানে দেরি হয় এবং উদ্ভাবনের সুযোগ কম থাকে। এরপর হচ্ছে ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। আপনারা দেখেন এই ইনফরমেশনগুলো এতক্ষণ আমি যা আলোচনা করছি, এই ইনফরমেশনগুলো আপনারা বলেন তো, যারা 49তম বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন অথবা 19তম নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, এখন পর্যন্ত কোনো বইতে আপনারা এভাবে পাইছেন এই তথ্যগুলো? 49তম বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছেন তারা বলেন, এতক্ষণ যা আমি আলোচনা করলাম এভাবে সাজানো গুছানো একটা জিনিস আপনারা বিসিএস এর এখন পর্যন্ত যতগুলো বই বাজারে আছে কোনো বইয়ের মধ্যে এই তথ্যগুলো এভাবে পাইছেন কিনা? যদি পান আপনারা একটু কমেন্টে জানান। এরপর আমরা দেখি ডিসেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট বিকেন্দ্রীকরণ। যেই প্রতিষ্ঠানগুলোতে দেখবেন যে কোম্পানিগুলোর ক্ষমতা সিদ্ধান্ত স্থানীয় শাখা অর্থাৎ ম্যানেজারের হাতে থাকে, কোনো কোম্পানির একদম উপরের দিকে যারা আছে পরিচালনা পর্ষদ, বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজার, শেয়ার হোল্ডার, এদের কাছে না রেখে প্রত্যেকটা শাখার ম্যানেজারদের হাতে দিয়ে দিল, এটাকে বলা হবে বিকেন্দ্রীকৃত অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। আর যখন তাদেরকে না দিয়ে কোম্পানির সকল ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সব কিছু যদি আপনার প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টর রেখে দেয়, শেয়ার হোল্ডাররা রেখে দেয়, ম্যানেজমেন্টে রেখে দেয়, ম্যানেজার উপরে যারা আছে ম্যানেজিং ডিরেক্টর তাদের কাছে রেখে দেয়, এটাকে আমরা বলবো সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। তাহলে ডিসেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের মূল বৈশিষ্ট্য কি, কিভাবে আপনি চিনবেন? শাখা বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, এখানে কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ, অতিরঞ্জিত কোনো হস্তক্ষেপ করতে পারে না। স্থানীয় সমস্যা দ্রুত সমাধান হয়। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধি করা যায়, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো যায়। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে নিয়ন্ত্রণ কঠিন হয়, নীতি ভিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর আমরা দেখব লাইন এবং স্টাফ ম্যানেজমেন্ট, গুরুত্বপূর্ণ একটা তথ্য। লাইন এবং স্টাফ ম্যানেজমেন্ট, লাইন এবং স্টাফ ম্যানেজমেন্ট কি? লাইন এবং স্টাফ ম্যানেজমেন্টে দুই ধরনের ব্যবস্থাপনা হইতে পারে। এখানে দেখবেন একটা থাকবে লাইন ম্যানেজার আর একটা থাকবে স্টাফ ম্যানেজার। অর্থাৎ লাইন ম্যানেজার যারা থাকবে, লাইন ম্যানেজার আপনার একটা প্রতিষ্ঠানে যারা ম্যানেজার থাকবে এদেরকে সমানভাবে দায়িত্ব দেওয়া হবে। আবার কিছু স্টাফদেরকে বিভিন্ন কিছু দায়িত্ব দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? লাইন একটা লাইন করবে, একটা লাইনে কিছু যারা ম্যানেজার থাকবে ম্যানেজারদেরকে সরাসরি দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হবে। আর স্টাফ যারা থাকবে এদেরকে তত্ত্বাবধান করার জন্য, এদেরকে কিছু পরামর্শ এবং সহায়তা প্রদান করার জন্য স্টাফ ম্যানেজাররা নিয়োজিত থাকবে। এই পদ্ধতির লাইন এবং স্টাফ ম্যানেজারের সুবিধা কি? সুবিধা হচ্ছে বিশেষজ্ঞদের ব্যবহার করে দক্ষতা বৃদ্ধি করা যায়, সহায়ক পরামর্শ সহজলভ্য করা যায়। অসুবিধা কি? দ্বন্দ্বের সম্ভাবনা থাকে এবং দায়িত্ব নিয়ে বিভ্রান্তি হতে পারে। এরপর আমরা দেখি ফাংশনাল ম্যানেজমেন্ট। জি না স্যার, স্যার আপনার শীটটি অসাধারণ তথ্যাবল, থ্যাংক ইউ। ফাংশনাল ম্যানেজমেন্ট, তাহলে ফাংশনাল ম্যানেজমেন্টের মধ্যে এখানে আসলে কি কি ইনফরমেশন আমাদের জানা উচিত, জানতে হবে। এখান থেকে জানতে হবে কাজের ধরন অনুযায়ী বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়। যেমন ফাংশনাল ম্যানেজমেন্ট যে প্রতিষ্ঠানগুলোতে চলে সেখানে দেখবেন উৎপাদন, বিপণন, আর্থিক এই কাজগুলোতে বিশেষজ্ঞ এক্সপার্ট যারা তাদেরকে নিয়োগ করা হয়। ফাংশনাল ম্যানেজমেন্টের সুবিধা হচ্ছে দক্ষতা বৃদ্ধি হয়, বিশেষজ্ঞদের ব্যবহার হয়। তাহলে পরীক্ষা যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন ধরনের ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের ব্যবহার হয়, তাহলে আপনি আনসার করবেন কি? ফাংশনাল ম্যানেজমেন্টে। এরপর দেখেন এখানে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যোগাযোগ জটিল, দ্বন্দ্বের সম্ভাবনা বেশি থাকে। তাহলে কোন ধরনের ব্যবস্থাপনায় দ্বন্দ্বের সম্ভাবনা বেশি থাকে? ফাংশনাল ম্যানেজমেন্টে। এরপর কমিটি ব্যবস্থাপনা, কমিটি ম্যানেজমেন্ট। কমিটি ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় কমিটি বা বোর্ড নিয়ে নেয়। বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে, কমিটিতে যারা থাকে তারাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়। এটার সুবিধা হচ্ছে সিদ্ধান্তের সমন্বয় করা যায়, ভুলের সম্ভাবনা কম থাকে, যেহেতু এখানে অনেকজন থাকে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায়। অসুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণে দেরি, যেহেতু সবাইকে সবসময় রিচ করা যায় না, এজন্য সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হয়, কিছুটা কালক্ষেপণ হয়, অনেক সময়ের ব্যাপার। এখন আমরা দেখি বাংলাদেশে কোম্পানি ব্যবস্থাপনার ধরন। বাংলাদেশে পরিচালক পর্ষদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা
তিন ধরনের ম্যানেজমেন্ট আমরা দেখি, তিন ধরনের ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। প্রথমত একটা পদ্ধতি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক পদ্ধতি, এটাকে আমরা বলবো এমডি পদ্ধতি। সংক্ষেপে আপনারা মনে রাখবেন এমডি পদ্ধতি। কি পদ্ধতি? এমডি পদ্ধতি। তাহলে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে এই কোম্পানিগুলোর ব্যবস্থাপনা করার জন্য একটা পদ্ধতি হচ্ছে এমডি পদ্ধতি, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর প্যাটার্ন, ম্যানেজিং ডিরেক্টর প্যাটার্ন। এরপর দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি আছে সাধারণ ব্যবস্থাপক পদ্ধতি, সাধারণ ব্যবস্থাপক পদ্ধতি, এটাকে বলা হয় সংক্ষেপে জিএম, জিএম প্যাটার্ন। জিএম প্যাটার্ন মানে কি? জেনারেল ম্যানেজার প্যাটার্ন, জেনারেল ম্যানেজার প্যাটার্ন। তাহলে তৃতীয়ত আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি পদ্ধতি, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ প্যাটার্ন অথবা ম্যানেজিং এজেন্ট প্যাটার্ন। এই তিনটা পদ্ধতিতে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে এই তিনটা পদ্ধতিতে ব্যবস্থাপনা কি করা হয়, কার্যক্রম পরিচালনা করা হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয় বাংলাদেশে কোম্পানি ব্যবস্থাপনা পদ্ধতি কয়টি, কয় ধরনের? তিন ধরনের। কি কি মনে রাখবেন? এমডি পদ্ধতি, জিএম পদ্ধতি এবং রিপ্রেজেন্টেটিভ পদ্ধতি, অর্থাৎ এমআর ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ, ব্যবস্থাপনা পরিচালক পদ্ধতি, সাধারণ ব্যবস্থাপক পদ্ধতি, ব্যবস্থাপনা প্রতিনিধি পদ্ধতি। আপনারা এগুলো শোনার সাথে সাথে যদি কমেন্টে লিখে ফেলেন তাহলে এই জিনিসটা আপনার ভালোভাবে মাথায় ঢুকে যাবে এবং মুখস্থ হয়ে যাবে, আপনাকে পরে এটা আবার পড়তে হবে না। যারা যারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো শুনবেন এগুলো যদি আপনি পাশাপাশি লিখে ফেলেন তাহলে সাথে সাথে আপনার কি হবে, শিখাটা হয়ে যাবে খুব ভালোভাবে। এবার আমরা দেখি মেথডস অফ কোম্পানি ম্যানেজমেন্টের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক পদ্ধতি কিভাবে কাজ করে। কোম্পানি ব্যবস্থাপনার পদ্ধতিতে এখন আমরা দেখব ম্যানেজিং ডিরেক্টর প্যাটার্ন। ম্যানেজিং ডিরেক্টর প্যাটার্নের মধ্যে আপনাকে জানতে হবে কিভাবে এখানে কাজ করে। এখানে কাজ করে দেখেন, সর্বপ্রথম কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার থাকবে, কোম্পানির মালিকদের নিচে মালিকদের মিলে যতজন মালিক থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, সবাই মিলে একটা পরিচালক পর্ষদ গঠন করবে, সবাই মিলে একটা পরিচালক পর্ষদ গঠন করবে, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস গঠন করবে। তারা একটা কি গঠন করবে? বোর্ড অফ ডিরেক্টরস গঠন করবে। এরপর এদের মধ্য থেকে তারা একজনকে ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তারা কি করবে? নিয়োজিত করবে, তাদেরকে দায়িত্ব দিবে। তার আন্ডারে তিনি একজন জেনারেল ব্যবস্থাপক নিয়োগ করবেন, সাধারণ ব্যবস্থাপক নিয়োগ করবেন। সাধারণ ব্যবস্থাপকের আন্ডারে 4টা বিভাগ থাকবে। সাধারণ ব্যবস্থাপকদের আন্ডারে কয়টা বিভাগ থাকবে? 4টা বিভাগ। একটা হচ্ছে আরো 4জন ম্যানেজার থাকবে। কে কে থাকবে? বিভাগীয় ব্যবস্থাপক, ডিভিশনাল ব্যবস্থাপক থাকবে কয়জন? 4জন। সাধারণ ব্যবস্থাপকের অধীনে বিভাগীয় ব্যবস্থাপক থাকবে কয়জন? 4জন। তাহলে এই 4জন কোন কোন ডিপার্টমেন্টে কাজ করবে? তাহলে একজনের কাজ করবে বিভাগীয় ডিপার্টমেন্ট, একজন কাজ করবে ক্রয় বিভাগে, পার্সেজে একজন কাজ করবে, এরপর সেলসে একজন কাজ করবে, বিক্রয়ের একজন ম্যানেজার থাকবে, তারপর শ্রমিক কর্মীদের একজন ব্যবস্থাপক থাকবেন, এরপর অর্থ সংস্থান ফিন্যান্সের একজন কি থাকবেন? ব্যবস্থাপক থাকবেন। সাধারণ পদ্ধতিতে কি হয়? সাধারণ ব্যবস্থাপনা পদ্ধতি জিএম পদ্ধতি, জেনারেল ম্যানেজার প্যাটার্নে কি হয়? এখানে দেখা যায় আপনার প্রথমত সবার উপরে কে থাকবে? শেয়ার হোল্ডার যারা আছে তারা থাকবে। শেয়ার হোল্ডারদের মধ্য থেকে তারা একটা বোর্ড অফ ডিরেক্টরস গঠন করবেন, তারা পরিচালনা পর্ষদ গঠন করবেন। পরিচালনা পর্ষদ গঠন করার পরে তারা ওখান থেকে একজন মহা ব্যবস্থাপক অথবা ব্যবস্থাপক নিয়োগ দিবেন। দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই যে ব্যবস্থাপনা পরিচালক সে কিন্তু এখানে পরিচালনা পর্ষদের সদস্য, কিন্তু এই যে মহাব্যবস্থাপক অথবা ব্যবস্থাপক যারা আছে এরা কিন্তু পরিচালনা পর্ষদের সদস্য নয়, এরা হচ্ছে একজন বেতনভুক্ত কর্মকর্তা, যে কোনো কোম্পানির একজন বেতনভুক্ত কর্মকর্তা। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, ব্যবস্থাপক অথবা মহাব্যবস্থাপক যারা থাকেন এরা কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য নয়। যদি পরীক্ষায় আপনাকে প্রশ্ন করে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য কে, নিচের কোনটি
কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য, অথবা যদি অপশন দেওয়া থাকে এখান থেকে আপনি দেখবেন, তাহলে মনে রাখবেন ব্যবস্থাপক অথবা মহাব্যবস্থাপক যারা থাকেন তারা হচ্ছেন কোম্পানির কি বেতনভুক্ত একজন কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সদস্য নয়, বোর্ড অফ ডিরেক্টরের সদস্য নয়। এখন মহাব্যবস্থাপকের আন্ডারে আরো চারজন ব্যবস্থাপক থাকবেন। একজন হচ্ছে কোথায় থাকবে, প্রোডাকশনে থাকবে, আরেকজন থাকবে মার্কেটিং এ, আরেকজন থাকবে ফিন্যান্সে, আরেকজন থাকবে ওয়ার্কারদের নিয়ে। এরপর ব্যবস্থাপনা প্রতিনিধি পদ্ধতি, ম্যানেজিং এজেন্ট প্যাটার্ন, ম্যানেজিং এজেন্ট বা রিপ্রেজেন্টেটিভ প্যাটার্ন। এখানে দেখবেন প্রতিষ্ঠানের কোম্পানির যারা কি থাকবে, মালিক থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, তার মধ্য থেকে তারা একটা পরিচালক মণ্ডলী গঠন করবেন। পরিচালক মণ্ডলী গঠন করে তারা একজন ব্যবস্থাপনা প্রতিনিধি তারা কি করবেন, নিয়োগ করবেন। এই ব্যবস্থাপনা প্রতিনিধির আন্ডারে চারজন ব্যবস্থাপক থাকবেন, একজন উৎপাদনের দায়িত্বে থাকবেন, একজন বিপণনের দায়িত্বে থাকবেন, আর একজন অর্থের দায়িত্বে থাকবেন, অর্থ ব্যবস্থাপনা, আর একজন শ্রমিক কর্মী ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এখন এখান থেকে বোর্ড অফ ডিরেক্টর থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে তথ্যগুলো আমাদের জানতে হবে, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে আমরা দেখি শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে এবং পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী যে সকল কোম্পানি ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে তাদের প্রত্যেককে পরিচালক এবং সামগ্রিকভাবে এদের পরিচালনা পর্ষদ বলে। তাহলে আমরা পরিচালক কাদেরকে বলতে পারবো আর পরিচালনা পর্ষদ কাকে বলতে পারবো? শেয়ার হোল্ডার যারা আছে কোম্পানির, এদের প্রত্যেকের প্রত্যক্ষ ভোটে এবং পরিমেল নিয়মাবলীর মাধ্যমে ওখানে যে বিধান লেখা আছে ওই বিধানের আলোকে যে ব্যক্তিগুলো কোম্পানির ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকবেন এদের প্রত্যেকটা ব্যক্তিকে আমরা পরিচালক হিসেবে কি করব, গণ্য করব। প্রত্যেকটা ব্যক্তিকে আপনি পরিচালক হিসেবে ধরতে পারবেন। আর শেয়ার হোল্ডারদের মধ্যে যতজন ওখানে পরিচালক থাকবেন অর্থাৎ সব পরিচালকদেরকে মিলে সবাইকে আমরা একসাথে বলবো পরিচালনা পর্ষদ অথবা বোর্ড অফ ডিরেক্টর। তাহলে কি বলবো, বোর্ড অফ ডিরেক্টর। তাহলে বোর্ড অফ ডিরেক্টর কারা এটা আপনাকে মনে রাখতে হবে। এরপর পরীক্ষা আসতে পারে বাংলাদেশের কোম্পানি আইন কত সালের আইন। ধরেন এই তথ্যটা, এই জিনিসটা পরীক্ষা আসার সম্ভাবনা 99%। বাংলাদেশে কোম্পানি আইন পরিচালিত হয় কোন আইন অনুযায়ী, কত সালের আইন অনুযায়ী? 1994 সালের আইন অনুযায়ী। এখানে পরিচালকের একটা কথা বলা আছে, পরিচালক কারা হইতে পারবে? পরিচালক বলতে এমন কোনো ব্যক্তিকে আমরা বুঝবো যে পরিচালকের মর্যাদা দখল করে থাকে এবং তাকে যে নামে অভিহিত করা হোক না কেন। এটা 1994 সালের কোম্পানি আইনের 2-1 খ ধারায় বলা আছে। এরপর এখান থেকে পরীক্ষায় আসতে পারে কোন কোন তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হইল, শেয়ার মালিকগণ কোম্পানির সাধারণ সভায় তাদের মধ্য থেকে পরিচালক নির্বাচন করে, পরিমেল নিয়মাবলীর বিধান সাপেক্ষে অন্যভাবেও পরিচালক নির্বাচন করা যায়, কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। এই লাইনটা গুরুত্বপূর্ণ, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। পরিচালকগণ হলেন কোম্পানিতে শেয়ার হোল্ডার দ্বারা নির্বাচিত শেয়ার হোল্ডার গণের প্রতিনিধি, কোম্পানির সঙ্গ বিধি এবং কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। তাহলে কোম্পানি কিভাবে নিয়ন্ত্রিত হয় এই দুইটা জিনিস মনে রাখবেন, সঙ্গ বিধি, এটা হচ্ছে সঙ্গ বিধি এবং কোম্পানি আইনের বিধান অনুযায়ী। কোম্পানি আইনের 90 ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 3 জন, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন, হোল্ডিং কোম্পানির আওতাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হবে। ধরেন এই ইনফরমেশন থেকে, এই একটা প্যারা থেকে, অর্থাৎ এই 3 লাইন থেকে কমপক্ষে একটা বা দুইটা প্রশ্ন আসবে। এখানে এই দুইটা পয়েন্ট থেকে মনে রাখবেন, এই দুইটা পয়েন্ট থেকে কমপক্ষে একটা প্রশ্ন, সর্বোচ্চ 2টা প্রশ্ন চলে আসতে পারে, এটা আপনারা মনে রাখবেন। কি এখান থেকে প্রশ্ন হইতে পারে কিরকম, আপনাকে বলতে পারে পরীক্ষায় পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালক সংখ্যা কত? কমপক্ষে 3। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কত? এটা মনে রাখবেন, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিচালক হইতে হবে কমপক্ষে 2 জন, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে 3 জন। যদি হোল্ডিং কোম্পানি হয়, হোল্ডিং কোম্পানি হইলে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সদস্য
অর্থাৎ পরিচালক হইতে হবে কতজন? পরিচালক লাগবে 3 জন। এখন কথা হচ্ছে পরিচালক আপনি কিভাবে নিয়োগ করবেন? পরিচালক নিয়োগ করার 3টা পদ্ধতি। একটা হচ্ছে প্রবর্তকের মাধ্যমে, শেয়ার হোল্ডার হিসেবে, পরিচালক মণ্ডলী কর্তৃক মনোনীত ব্যক্তি। এরপর প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটাও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এরপর আরেকটা জিনিস মনে রাখবেন, এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এটাও পরীক্ষা আসার সম্ভাবনা 95%। তাহলে মনে রাখবেন, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য। সবাই কি ক্লাসে আছেন? সবাই ক্লাসে আছেন কিনা বলেন। এরপর আমরা দেখি প্রাইভেট লিমিটেড নিবন্ধন পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। এখান থেকে প্রশ্ন হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? নিবন্ধন পাওয়ার পর। আর পাবলিক লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর। প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতি বছরে বোর্ড অফ ডিরেক্টর গঠন করতে হয়, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কোন ধরনের কোম্পানির প্রত্যেক বছর বোর্ড অফ ডিরেক্টরস গঠন করতে হয়? প্রাইভেট লিমিটেড কোম্পানির। এরপর মনে রাখবেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র শেয়ার ইস্যু করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি ইস্যু করতে পারে। আপনারা উপকৃত হচ্ছেন কিনা বলেন। আপনাদের কোনো আজকের ক্লাসটা আপনাদের কতটুকু হেল্প করতেছে, বা নতুন কোনো ইনফরমেশন বা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিনা, বা পরীক্ষা আসতে পারে এরকম মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে আপনারা সময় নষ্ট করতেন? জাস্ট আপনাদের সময় নষ্ট হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? এবার আমরা দেখি পরিচালকদের যোগ্যতা। পরিচালকদের যোগ্যতা আপনারা এখানে দেখে নেবেন। এটা যেহেতু আমরা আলোচনা করতে গেলে আমরা সামনে যে গুরুত্বপূর্ণ জিনিস এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করতে পারবো না, এটা আপনারা জাস্ট একবার দেখে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, এটা একবার দেখে নেবেন। পরিচালকদের যোগ্যতা, তারপর পরিচালক মণ্ডলীর কাজ। পরিচালক মণ্ডলী আসলে কি কি কাজ করে? ফাংশন অফ ডিরেক্টরস। পরিচালক মণ্ডলীতে যারা থাকে তাদের কাজগুলো কি কি, এগুলো দেখে নেবেন। এরপর দেখবেন পরিচালকদের ক্ষমতা, পাওয়ার অফ ডিরেক্টরস। ডিরেক্টরদের আসলে কি কি ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলো একবার দেখে নেবেন। সবাই স্ক্রিনশট নিয়ে নেন, পরে আপনি খাতায় নোট করে নিন। এরপর দেখেন পরিচালকদের কর্তব্য, পরিচালকরা আসলে কি কি কাজ করে, এগুলো একবার আপনি দেখে নেবেন। তারপর দেখেন নিয়োগ পদ্ধতি, মেথডস অফ অ্যাপয়েন্টমেন্ট। মেথডস অফ অ্যাপয়েন্টমেন্ট। এখন দেখেন পরিচালকদেরকে আপনি কিভাবে কিভাবে নিয়োগ করতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে প্রবর্তকের মাধ্যমে আপনি নিয়োগ করতে পারেন, বাই প্রমোটার্স। এটা কোন ধারায় বলা আছে? কোম্পানি আইনের 91(1) ক ধারা অনুযায়ী আপনি পরিচালক নিয়োগ করতে পারবেন। শেয়ার হোল্ডারগণের মাধ্যমে নিয়োগ করতে পারবেন, এটা কোথায় বলা আছে? কোম্পানি আইনের 91(1) খ ধারা অনুযায়ী। পরিচালক মণ্ডলী অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন, তারা যদি চায় তারাও পরিচালক কি করতে পারবে? নিয়োগ দিতে পারবে। 1(ঘ) অনুযায়ী, 91(1) ঘ অনুযায়ী। ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক, ম্যানেজিং এজেন্ট কর্তৃক 125 অনুযায়ী কি করতে পারে? নিয়োগ করতে পারবে। তৃতীয় পক্ষ কর্তৃক নিয়োগ করতে পারে। থার্ড পার্টির মাধ্যমে আপনি আইনের বাইরেও যদি কাউকে পরিচালক নিয়োগ করতে চান, থার্ড পার্টির মাধ্যমে কি করতে হবে? নিয়োগ করতে হবে। এরপর সরকার চাইলেও নিয়োগ করতে পারবে। এই 6টা পদ্ধতিতে আপনি পরিচালক নিয়োগ করতে পারবেন। জি স্যার, অবশ্যই উপকৃত হচ্ছি। থ্যাংক ইউ। এরপর দেখেন কর্পোরেট নির্বাহী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। এখান থেকে একটা প্রশ্ন আপনারা পরীক্ষায় পাবেন। কর্পোরেট এক্সিকিউটিভ বলতে বোঝায় কোম্পানির শীর্ষ পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা, যারা নীতি নির্ধারণ করেন, কৌশল গ্রহণ করেন, পরিচালনা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্পোরেট নির্বাহীর ভূমিকা কি? কর্পোরেট নির্বাহীর ভূমিকা হচ্ছে তিনি কোম্পানির দৈনন্দিন কাজ পর্যবেক্ষণ করেন,
বোর্ড অফ ডিরেক্টরস এর পরিচালনা পর্ষদের যে সিদ্ধান্তগুলো হয় এগুলো বাস্তবায়ন করেন। তাহলে পরীক্ষা প্রশ্ন হইতে পারে বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত বাস্তবায়ন করেন কে, এটা মনে রাখবেন। বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত বাস্তবায়ন করে কে, বাস্তবায়ন করে কর্পোরেট নির্বাহী। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এরপর বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করেন কে, কর্পোরেট নির্বাহী। দীর্ঘমেয়াদী কৌশল তৈরি বাস্তবায়ন করেন কে, কর্পোরেট নির্বাহী। তাহলে কর্পোরেট নির্বাহী কারা, এটা আমাদেরকে জানতে হবে। কর্পোরেট নির্বাহী আসলে কারা? কর্পোরেট নির্বাহী হচ্ছে যারা ম্যানেজিং ডিরেক্টর। কর্পোরেট নির্বাহী হচ্ছে কারা? যারা ম্যানেজিং ডিরেক্টর তারা কর্পোরেট নির্বাহী। চিফ অপারেটিং অফিসার যারা তারা কর্পোরেট নির্বাহী। চিফ ফিনান্স অফিসার যারা তারা কর্পোরেট নির্বাহী। চিফ মার্কেটিং অফিসার যারা তারাও কর্পোরেট নির্বাহী। ঠিক আছে, এই জিনিসটা আপনারা বাজারে এখন পর্যন্ত বিসিএস এর যে বইগুলো বের হচ্ছে এখানেও পান কিনা সন্দেহ। এরপর আমরা দেখি প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে কোম্পানির সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা, যিনি পুরো প্রতিষ্ঠানের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রমের মূল দায়িত্বে থাকেন। তিনি বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তাহলে সিইও তাকে নিয়োগ করতে পারেন কে? বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক। কে নিয়োগ প্রদান করেন? বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক তিনি নিয়োগপ্রাপ্ত হন। তাকে বোর্ডের কাছে জবাবদিহি করতে হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করা হয় সিইও কার প্রতি জবাবদিহি করতে হয়, সিইও কার নিকটে জবাবদিহি করতে হয়? বোর্ড অফ ডিরেক্টরসের কাছে। এরপরে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিইও এর পূর্ণরূপ চিফ এক্সিকিউটিভ অফিসার, এটাও গুরুত্বপূর্ণ। এখন তার মূল দায়িত্ব কি? তিনি একটা প্রতিষ্ঠানের মুখ্য প্রতিনিধি হিসেবে কাজ করেন, নীতি নির্ধারণ করেন, কৌশল নির্ধারণ করেন, কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেন, হিউম্যান রিসোর্স, ফিন্যান্স, মার্কেটিং, অপারেশনস ইত্যাদি এই সেক্টরগুলোর ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সরকারের যে আইনগুলো আছে, বিধিবিধান আছে, এগুলো অনুসারে তিনি একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারেন। তাহলে সিইও কেন দরকার হয়, কেন গুরুত্বপূর্ণ, কেন কেন দরকার? একটা প্রতিষ্ঠানের, একটা কোম্পানির সাফল্যতা বা ব্যর্থতা অনেকাংশে সিইওর উপর দক্ষ নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের উপরে এটা ডিপেন্ড করে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা অথবা প্রতিষ্ঠানের ইমেজ তৈরিতে তিনি মুখ্য ভূমিকা রাখেন। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষা আসার মতো তথ্য হচ্ছে সিইও কোম্পানির সর্বোচ্চ নির্বাহী। সিইও হচ্ছে কোম্পানির সর্বোচ্চ নির্বাহী। সিইও বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তাহলে এই দুইটা তথ্য গুরুত্বপূর্ণ। কর্পোরেট এক্সিকিউটিভ বলতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বোঝানো হয়, ম্যানেজিং ডিরেক্টর। এরপর অনেক ক্ষেত্রে সিইও এর সমতুল্য হিসেবে আমরা ধরতে পারি। সিইও প্রতিষ্ঠানকে কৌশলগত নেতৃত্ব প্রদান করেন। কর্পোরেট এক্সিকিউটিভ হলেন বিভাগ ভিত্তিক কার্যক্রমের নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি। এখন আমরা দেখব এক্সাম ফোকাস কিউএ, পরীক্ষার জন্য এখানে কোন কোন তথ্যগুলো, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। এগুলো আপনারা বারবার রিভিশন করবেন। এই প্রশ্নগুলো থেকে কিন্তু আপনি বিসিএস এও কমন পাবেন, নিবন্ধন পরীক্ষায় কমন পাবেন, স্কুল হোক কলেজ হোক, এমসিকিউ সিস্টেম হলে যেখানেও আপনি কমন পাবেন। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের কত সালের কোম্পানি আইন প্রচলিত? 1994 সালের। যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, আপনারা দেখে নেন। কোম্পানির, এরপর হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি কত প্রকার? 2 প্রকার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য 2 জন, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য 50 জন, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ন্যূনতম পরিচালক আমরা একটু আগে আলোচনা করেছি 2 জন, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পরিচালক লাগবে 3 জন। কোন কোম্পানি নিবন্ধন পাওয়ার পরে কাজ শুরু করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন কোম্পানি কাজ শুরুর আগে কার্যারম্ভের অনুমতিপত্র গ্রহণ করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানি। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানি কোন পত্রকে কোম্পানির সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বলে? এটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, নিবন্ধন পত্র। এটাকে বলা হয় কোম্পানির জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট। এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তারপর বাংলাদেশ ব্যাংক কোন ধরনের কোম্পানি? এইটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা বিধিবদ্ধ কোম্পানি। বাংলাদেশ ব্যাংক কোন ধরনের কোম্পানি? বাংলাদেশ ব্যাংক হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। আচ্ছা আপনারা দেখেন তো এই বাজারে বইগুলো থেকে এরকম পাবেন, দেখেন এই যে এক্সাম ফোকাস কিউ এগুলো প্রত্যেকটা প্রশ্নের পাশে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন একসাথে আপনি এখানে শিখতে পারতেছেন। বাংলা ইংরেজি দুইটা একসাথে। প্রশ্ন যেভাবে হোক আপনাকে আটকাতে কেউ পারবে না, আপনি পরীক্ষা আনসার করতে পারবেন। বাংলায় আসলেও বুঝবেন, ইংরেজিতে আসলেও বুঝবেন। যেহেতু এখন সময় কম, অল্প সময় বেশি অনেক বেশি পড়া নিয়ে আসছি আজকে, এজন্য আপনাদেরকে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারতেছি না।
এরপরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি মার্ক করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে পরে এগুলো নোট করে নিন। হোল্ডিং কোম্পানির অধীনে হোল্ডিং কোম্পানি কি, তারপর সাবসিডিয়ারি কোম্পানি কি, স্মারকলিপির প্রথম ধারা কোনটি, চতুর্থ ধারা কোনটি, ধারাগুলো মনে রাখবেন। এরপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে শেয়ার হোল্ডার কোম্পানি থেকে কি পায়, কোন ধরনের শেয়ার ক্রয়ের জন্য অর্থ প্রদান করতে হয় না, অগ্রাধিকার শেয়ার। তারপর হচ্ছে আউটসোর্সিং সেবাদানকারী ব্যক্তিকে কি বলে, খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনককে, ধরেন এটা আসার সম্ভাবনা পরীক্ষা 99%। ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনককে, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1964 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এরপর দেখবেন কোম্পানি সংগঠন কি, কৃত্রিম সত্তা কাকে বলে, বিধিবদ্ধ কোম্পানি কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, পাবলিক লিমিটেড কোম্পানি কি, হোল্ডিং কোম্পানি কি, বিবরণপত্র, শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, অবলেখক, অবলেখন এগুলো পড়বেন। কোম্পানির বিলোপ সাধন পড়বেন, মার্চেন্ডাইজিং পড়বেন, বিকাশ কি, ক্ষুদ্র ঋণ কি, পরিমিল নিয়মাবলী কি। আচ্ছা, এরপর এরপর আসি আমরা পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে। পরীক্ষা দেখেন, পরীক্ষা আপনাদের প্রশ্ন হবে মূলত এরকম, 49তম বিসিএস এ এরকম প্রশ্ন হবে, আবার 19তম নিবন্ধ যদি এমসিকিউ হয় এরকমই প্রশ্ন হবে। যদি বলা হয় কর্পোরেট সেক্টরে সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, এটা হচ্ছে মালিকানা এবং ব্যবস্থাপনার পৃথকীকরণ বোঝায়। তাহলে এটার একটা ব্যাখ্যা দিলাম। দেখেন এইরকম ব্যাখ্যা এখন পর্যন্ত আপনারা বাজারে খোঁজ নিয়ে দেখেন, যতগুলো বই আপনারা পাইছেন, যতগুলো বইয়ের বিজ্ঞাপন আপনারা দেখেন, এমন একটা বইয়ের নাম বলেন যেখানে আপনি প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা পাবেন। কিন্তু বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ বইয়ের মধ্যে প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। দেখেন, তাহলে বড় কোম্পানিগুলোতে মালিক সরাসরি ব্যবস্থাপনা করে না, বরং পেশাদার ম্যানেজার নিয়োগ করে। এটি সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে এই তথ্যটা, এটা যে আমরা, এটা কি আমাদের কথা, এটা কিসের কথা, এই যে রেফারেন্স দেওয়া আছে কোম্পানি ল চ্যাপ্টার অফ কর্পোরেট গভর্নেন্স। এখানে প্রত্যেকটা মানে এরকম সাজানো গোছানো, যদি আপনারা একটা প্রিপারেশন নেন, আপনাদেরকে আসলে কিভাবে আপনারা পরীক্ষা ফেল করবেন আমি বুঝি না। এরপর দেখেন মালিক ও ব্যবস্থাপনা পৃথকীকরণের সবচেয়ে বড় সুবিধা কি, স্বচ্ছতা ও পেশাদারিত্ব। এই প্রত্যেকটা প্রশ্ন এখানে ব্যাখ্যা সহ পাবেন। সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রথম স্পষ্টভাবে কোথায় আলোচিত হয়, প্রথম স্পষ্টভাবে আলোচিত হয় দেখেন মডার্ন কর্পোরেশন অ্যান্ড প্রাইভেট প্রপার্টি এই বইয়ের মধ্যে। এই বইটা কার, বার্ল্যান্ড মিন্সের একটা বই। এই বইয়ের মধ্যে প্রথমত 1932 সালে আলোচনা করা হয়, এই তথ্য তিনি সেখানে ব্যাখ্যা করেন, সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। এই তথ্যটাও, এই প্রশ্নটাও আপনারা কোনো বইতে পাবেন বলে আমার মনে হয় না। কোম্পানি ব্যবস্থাপনা পদ্ধতি হচ্ছে তিনটা। এরপর পার্টনারশিপ ফার্মে ব্যবস্থাপনা পদ্ধতি কি ধরনের হয়, মালিকানা ভিত্তিক। কর্পোরেট কোম্পানিতে সাধারণত কোন পদ্ধতির ব্যবস্থাপনা চলে, পেশাদার ম্যানেজার ভিত্তিক। বাংলাদেশের কোম্পানি আইনে প্রাইভেট কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরের ন্যূনতম সংখ্যা কত, 2। পাবলিক কোম্পানিতে ন্যূনতম পরিচালকের সংখ্যা, তারপর একজন পরিচালক হতে হলে ন্যূনতম কত শেয়ারের যোগ্যতা থাকতে হয়। এরকম করে প্রত্যেকটা প্রশ্ন আপনারা এখানে, এগুলো আসলে আমি আলোচনা করারও দরকার না, আপনারা এগুলো দেখলে কি করতে পারেন, পড়তে পারেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন। আমি এগুলো যেহেতু এখানে কি দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, ব্যাখ্যাও দেওয়া আছে, ব্যাখ্যা সহ আপনারা এখানে পড়তে পারবেন। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার আপনি 100টা করে কি পাবেন, মিনিমাম 100টা। প্রত্যেকটা চ্যাপ্টারে কিউএনএ বেসিক আলোচনার পরে
এই বইয়ের মধ্যে কি আছে? কিউএনএ আছে, প্রশ্ন উত্তর এবং সর্বশেষ এমসিকিউ প্র্যাকটিস। প্রত্যেকটা এমসিকিউ এরকম ব্যাখ্যা সহ রেফারেন্স সহ দেওয়া আছে। তাহলে আজকের মতো আমরা বিদায় নিব। আপনারা আজকের ক্লাস থেকে কতটুকু উপকৃত হয়েছেন কিনা, আসলে আপনাদের কি লং টাইম আমরা আজকে একটা ক্লাস নিলাম, আপনাদের উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা একটু কমেন্টে জানাবেন। এরপর আমরা বিদায় নিব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।